This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। বেঙ্গল ব্রেকিং নিয়ে আর আমার সঙ্গে লিমা। আজ কি দিয়ে শুরু করবো আমরা? অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সারাদিন অবশ্যই আমাদের নজর ছিল যে খবরের দিকে। হয়তো বলতে গেলে খানিকটা সত্যি ঘটনাটা যেটা ঘটেছে, ছবিটা যেটা হচ্ছে সেটাই আমরা ব্যাখ্যা করব। কেউ ছিন্নভিন্ন হয়ে যাবে, কারো দেহ ভোজবাজির মতো উধাও হয়ে যাবে, কেউ দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যাবে। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে এসব যে বাৎসরিক ঘটনা। পুলিশ ম্যানেজ করে নিষিদ্ধ বাজি বানানো চলবে, তারপর লোক দেখানো অভিযানও চলবে। তবু জীবন বাজি রেখে বাজি বানানো বন্ধ হয় না, নাকি বন্ধ করতে দেওয়া হয় না? এখানে বস্তার ভিতরে কিভাবে চকলেট মজুত করা রয়েছে, একাধিক রো সারিবদ্ধভাবে কিন্তু বাজি এখানে রাখা রয়েছে। সামনে ফুলঝুরি, পিছনে ঝুরি ঝুরি নিষিদ্ধ শব্দবাজি, বিরাট বিরাট চকলেট। বারুদের পাহাড় একটু এদিক ওদিক হতেই বিকট শব্দে বিস্ফোরণ। আর তার জেরে মাটিতে মিশল কারখানার ইটের গাঁথনি, ঝলসে গেল আস্ত গাছ। সেই চম্পাহাটি, আবার বিস্ফোরণ এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। আওয়াজ পেয়ে খোঁজাখুঁজি করি কোথায় কি ঘটেছে, তারপর জানতে পারি এখানে ঘটেছে। এখানে অন্যরাও কাজ করে, সেইভাবেই কাজ হচ্ছিল। বৈধ বাজির লাইসেন্স দিয়ে জমিয়ে অবৈধ কারবার। বাজি পাড়ার ভাষায় কোনোটা 6mm চকলেট, কোনোটা 5mm। শব্দ বাজি, যেটা চকলেট নাম এবং যার মাপ 6mm, অর্থাৎ এই 6mm চকলেটের আওয়াজের তীব্রতা অনেক বেশি। চম্পাহাটির হারাল প্রায় প্রতি ঘরেই তৈরি হয় আতশ ও শব্দবাজি, আর চকলেট বোমা যেখানে কার্যত কুটির শিল্প। হারাল থেকে উত্তরভাগ যাওয়ার পথে রাস্তার ধারে গাছগাছালির ঘেরাটো, সেখান থেকে কিছুটা এগোলে শ্বশুর জামাইয়ের কালো কারবার। স্থানীয় সূত্রে জানা গেছে সামনে যে কারখানা সেটি হারানচন্দ্র মণ্ডলের, তার খানিকটা পিছনে হারানের জামাই বিধান নস্করের কারখানা, যেখানেই শনিবার সকালে বিকট শব্দে বিস্ফোরণ। তাতেই ঝলসে যান 4 জন। এরপরই হদিশ মেলে নিষিদ্ধ শব্দবাজির ডেরা। শয়ে শয়ে হাজার হাজার চকলেট বোমা বাঁধার পর চড়া রোদে শোকানো হচ্ছিল। ওই কেমিক্যাল কোনো মতে কোনোভাবে খারাপ চলে এসছে, যার জন্য হঠাৎ ওইটা কেমিক্যালটা গরম হয়ে না বাস্টিং হয়ে গেছে। এলাকাবাসীর দাবি, বছর 3 আগে শ্বশুর জামাইয়ের কারখানায় পুলিশ অভিযান চালিয়েছিল। তাতে যে চম্পাহাটিতে বেআইনি বাজি তৈরিতে লাগাম পড়েনি তা তো স্পষ্ট। বারুদের স্তূপে দাঁড়িয়ে হারালের এই বাজি কারখানা। পুলিশ প্রশাসন কি কোনো রকমভাবেই জানতেন না এই অবৈধ বাজি প্রস্তুতের আসল রহস্য? বাজি মহল্লায় শ্বশুর জামাইয়ের কেরামতির জন্য জীবনই হয়ে উঠেছে অনিশ্চিত। গত কয়েক বছরে চম্পাহাটির অনেক ঘর ফাঁকা করেছে এই মারণ বাজি। 28 ডিসেম্বর 2024 চম্পাহাটির হারালে নিষিদ্ধ বাজি বানাতে গিয়ে নিহত হন একজন। 18 ফেব্রুয়ারি 2024 নিষিদ্ধ বাজি বানাতে গিয়ে মৃত্যু হয় 2 জনের। 4 নভেম্বর 2020 বাজি কারখানায় বিস্ফোরণের জেরে পুড়ে ছাই হয়ে যায় 10টির বেশি কারখানা। স্থানীয়দের একাংশের অভিযোগ, নজরদাররাই নিরুদ্দেশ হলে এমনই হবে। পুলিশকে তুষ্ট করেই চলে কারবার। বিরোধীদের প্রশ্ন, ভোটের আগে বাজির আড়ালে বোমা বানানো হচ্ছিল না তো? বিজেপির ওপরে অত্যাচার করার জন্য এইসব বোমা বাঁধার কারখানা ওখানে চলছিল, যেটা বাজির কারখানার সামনে জ্যাকেট পরানো, আসলে ওটা তৃণমূলের বোমার কারখানা। পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করছে, সমস্ত দিক খতিয়ে দেখে যদি কাউকে গিল্টি পাওয়া যায় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কোথা থেকে এলো নিষিদ্ধ শব্দবাজি? কিভাবে তৈরি হচ্ছিল? কারো হাত উড়েছে, কারো চলে গেছে জীবন। তবু মারণবাজি নিয়ে ঘর করা চম্পাহাটি আছে চম্পাহাটিতেই।
সত্যজিৎ মণ্ডল, অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। নিষিদ্ধ বাজে এবং চম্পাহাটে আর বিস্ফোরণ, বছর বছর একই গল্প, একই প্রকল্প, প্রতিবার বিস্ফোরণ হয়, ক্লাস্টারের কথা ওঠে, আর তারপর বাজির কালো ধোঁয়ার মতো বাতাসে আস্তে আস্তে মিশে যায়। কবে তৈরি হবে ক্লাস্টার? আদৌ কি হবে? মারুনবাজির কারখানার সামনে লেখা মাই লাইফ ইজ ফর ইউর হ্যাপিনেস, অর্থাৎ আমার জীবন আপনাকে আনন্দ দেওয়ার জন্য। বাজির দোকানের সামনে থাকা 6টি শব্দ দাঁত বার করে যেন ব্যঙ্গ করছে 4 জনকে, যাদের জীবন নিয়ে এখন টানাটানি। এখানে একটি বাড়ি ছিল এবং কার্যত সেই বাড়ির কোনো রকম চিহ্ন নেই। কংক্রিটের দেয়াল ছিল, সেই দেয়াল ভেঙে কত দূর পর্যন্ত ছড়িয়ে এসে পড়েছে। বারাসতের নীলগঞ্জ, এগরার খাদিকুল, দক্ষিণ 24 পরগনার বজবজ, ঢোলাহাট, মালদার ইংরেজ বাজার, নদিয়ার কল্যাণী। নিষিদ্ধ বাজি এবং বিস্ফোরণ, মৃত্যু মিছিল, তালিকা বড় হয়েই চলেছে। রাজ্য জুড়ে বাজি কারখানার পরপর দুর্ঘটনার পরেও হাড়ালে বেআইনি বাজি তৈরি বন্ধ হয়নি বলে অভিযোগ। হাড়ালে ছোট বড় প্রচুর কারখানা রয়েছে, সেখানে নিয়মিত বাজি তৈরি হয়। এছাড়া বহু মানুষ বাড়িতেও বাজি তৈরি করেন। অধিকাংশেরই বাজি তৈরির অনুমতি নেই বলে অভিযোগ, আর বাজি তৈরিতে নিয়মও মানা হয় না। তার ফলে আরও একটা বিস্ফোরণ, আর বাজি বিস্ফোরণ হলেই চলে আসে ক্লাস্টার তৈরির লম্বা চওড়া প্রতিশ্রুতি। এখানে যেখানে ইললিগাল বাজি কারখানা আছে, আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বাজি মহল্লা চম্পাহাটিতে ক্লাস্টার তৈরির কাজও শুরু হয়। বেগমপুর ও চম্পাহাটি এই 2 অঞ্চলে প্রায় 5000 মানুষ সরাসরি বাজি কারবারের সঙ্গে যুক্ত। তাদের জন্য বেগমপুরে বাজি ক্লাস্টার তৈরিতে 25 বিঘা জমি দেয় ব্যবসায়ী সমিতি। আরও 4 বিঘা জমি দেওয়া হয় বাজি রাখার স্টোর রুমের জন্য। তাছাড়া 28 কাঠা জমি দেওয়া হয় দমকল কেন্দ্র করার জন্য। কিন্তু কবে তা চালু হবে তা কেউ জানেন না। জমি থাকা সত্ত্বেও সরকার শুধু তোলাবাজিতেই আছে, আর কিছুতে নেই। অবিলম্বে দ্রুত, কয়েক বছর পিছিয়ে গেছে, অপরাধ স্বীকার করে সরকার তার ব্যবস্থাগুলো করুক। বাজি কারখানা থাকার কথা না এই বাড়িতে বাড়িতে, এর জন্য একটা হাব তৈরি হবে। পাবলিক জায়গা দিয়েছে, রাজ্য সরকারের অপদার্থতা এবং ব্যর্থতায় আজও পর্যন্ত সেই কারখানা, সেই বাজির হাব তৈরি হলো না। স্থানীয়দের একাংশের বক্তব্য, সরকার জমি নিল কিন্তু কাজ শেষ করছে না। তারা বলছেন ক্লাস্টার না হলে এলাকায় লুকিয়ে চুরিয়ে বাজি তৈরি চলতেই থাকবে। এই ব্যাপারে এখন তোমাদের চ্যানেলকে নিয়ে কিছু বলতে পারবো না, আমার পুরো জেনে বলতে হবে, একটু আমাকে জেনে নিতে দাও। বিস্ফোরণের পরই ক্লাস্টার নামের কুমিরছানা আবারও ফিরেছে ময়দানে। আনন্দ দেওয়ার নামে চলছে জীবন কেড়ে নেওয়া। সত্যজিৎ মণ্ডল ও অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবশেষে পদত্যাগ কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের। কেন অভিষেকের নির্দেশ তা অবশ্য জানেন না তিনি। 26-এ কি প্রার্থী হচ্ছেন রবীন্দ্রনাথ ঘোষ? কোচবিহারে জল্পনা এখন তুঙ্গে। অবশেষে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। মাস দুয়েক আগে তৃণমূলের কোচবিহারের জেলা নেতৃত্ব তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল, কিন্তু সেসবে গুরুত্ব না দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলে তবেই তিনি পদত্যাগ করবেন। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছিল, তো আমি পরিষ্কার বলছিলাম আমাকে যদি সরাতে হয় মুখ্যমন্ত্রী অথবা রাজ্য নেতৃত্বের যে কেউ চিঠি বা মেল বা একটা ফোন করলেই আমি সাথে সাথে 1 মিনিটের মধ্যে ছেড়ে দেব। কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতেই পুরপ্রধান পদ ছাড়লেন এককালের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। রাজ্যের আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি, তিনি আমায় ফোনে চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে পদত্যাগ করে দলীয় সংগঠনে আমাকে আরো বেশি করে সময় দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ ও পরিচিত মুখ, একসময় তিনি জেলা সভাধিপতির দায়িত্ব সামলেছেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2022 সালের পুরসভা নির্বাচনে জয়ের পর তাঁকেই কোচবিহার পুরসভার চেয়ারম্যান করা হয়। কিন্তু কেন ইস্তফার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তা নাকি রবীন্দ্রনাথ ঘোষ বুঝতেই পারছেন না। জানি না কেন বলা হলো, অনেকদিন থেকে বলা হচ্ছিল। সম্প্রতি তৃণমূলের যুবনেতা অমর রায়ের খুনের মামলায় তাঁর নাম জড়ানোয় সরাসরি দলের মন্ত্রী উদয়ন গুহ ও জেলা সভাপতির দিকে আঙুল তুলেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আর একজন আমাদের জেলা সভাপতি
অভিজিৎ দে ভৌমিক অর্থাৎ হিপি, আমাকে হেনস্থা করা, অসম্মান করা, কালিমা লিপ্ত করা, মানে কোনো কিছুতেই ছাড়ছে না। গত মাসে জেলা তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠকে রবীন্দ্রনাথ উদয়নদের দ্বন্দ্ব মেটাতে কড়া দাওয়াই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার কোচবিহারে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে রবীন্দ্রনাথ ঘোষের ইস্তফা ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। রবিবাবু দলের যোগ্যতম সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করছে। দল যখন যা নির্দেশ দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে, তিনি যথাযথভাবে পালন করছেন। এমনও শোনা যাচ্ছে ২৬-এর বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি থেকে প্রার্থী হতে পারেন রবীন্দ্রনাথ ঘোষ। এই নাটাবাড়ি থেকেই গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর কাছে তিনি হেরে যান। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত নাটাবাড়ির বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। ২৪-এর লোকসভা ভোটে কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডের সবকটিতেই পিছিয়ে ছিল তৃণমূল। যখন কোনো বড় সাম্রাজ্য চলে যায়, মানে দেখবেন এটা তো একটা পশ্চিমবঙ্গে যেটা চলছিল, এটা তো এক ধরনের ওই বাদশাহী তন্ত্র। এগুলো যখন এক বাদশাহ চলে যায়, তাদের ক্ষমতা শেষ হয়ে যায়, তখন তার আশেপাশে যারা থাকে সেখানে নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়। তৃণমূল শেষ, তৃণমূল চলে যায়। এখন সবচেয়ে বড় কৌতূহল, কে বসছেন কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যানের আসনে। সূত্রের খবর, সেই পদে আপাতত এগিয়ে ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ সাহা। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। ভরা সভামঞ্চ থেকে ধূপগুড়ির তৃণমূল বিধায়ককে বেনজির আক্রমণ দলেরই এক সাধারণ নেতা। বিধায়ককে নাকি বুঝিয়ে দেওয়া হবে ফল খারাপ। দেখুন, স্টেজে দাঁড়িয়ে যিনি কথা বলছেন তিনি তৃণমূল নেতা তাপস কর, আর যার উদ্দেশ্যে কথা বলছেন তিনি আর কেউ নন, ধূপগুড়ির তৃণমূল বিধায়ক তথা অধ্যাপক নির্মল চন্দ্র রায়। ধূপগুড়িতে তৃণমূলের SC/ST সেলের কর্মী সভা থেকে তৃণমূল বিধায়ককে বেনজির আক্রমণ দলেরই এক সাধারণ নেতার। আমার এমএলএ ভাবছে আমি ক্ষমতায়, আমি যা বলবো সেটাই শেষ কথা, কিন্তু সেটা শেষ কথা নয়। আমরা কিন্তু টেনে হিচড়ে বাড়ি থেকে বের করবো যদি এই বিধানসভা নির্বাচন যদি খারাপ হয়। ধূপগুড়ির বিধায়কের বিরুদ্ধে যখন বিষোদগার করছিলেন স্থানীয় তৃণমূল নেতা, তখন মঞ্চে ছিলেন তৃণমূলের SC ও OBC সেলের জলপাইগুড়ি জেলার সভাপতি কৃষ্ণ দাস সহ বর্ষিয়ান তৃণমূল নেতা অশোক বর্মন, জেলা তৃণমূল সহসভাপতি অরূপ দে সহ অন্যান্যরা। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়। আমাদের এটা একটা বড় দল, তো অনেকে অনেক ধরনের আছে, অনেক ধরনের কথা বলে, সেটা আমি কোনো মন্তব্য করবো না। সেটা দলীয়ভাবে দলের অনেক আমাদের বড় বড় নেতা নেত্রীরা আছেন, দলের একটা শৃঙ্খলা কমিটি আছে, তারা এসা কি যেন বলে, তারা সিদ্ধান্ত নেবেন, আমি কোনো মন্তব্য। ধূপগুড়ির তৃণমূল বিধায়কের আসল পরিচয় কি? তিনি কি শুধুই একজন অধ্যাপক? কি বলছে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড? 2021 ধূপগুড়িতে তৃণমূল প্রার্থী করে মিতালি রায়কে। বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন, পরে দলীয় নেতৃত্বর কথায় মনোনয়ন প্রত্যাহার। মিতালি রায়কে হারান বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। বিজেপি প্রার্থীর অকাল মৃত্যুতে ধূপগুড়িতে উপনির্বাচন। 2023 বিজেপি প্রার্থী তাপসী রায়ের বিরুদ্ধে 4883 ভোটে জয়। সভায় আমন্ত্রণ জানানো হলেও ছিলেন না তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং সহ কোর কমিটির একাধিক সদস্য। বিষয়টি সামনে আসতেই গোষ্ঠী কোন্দলের গুঞ্জন রাজনৈতিক মহলে। এটাকে সামনের দিনে কতটুকু কিভাবে কি করা যায় সেটা আমাদের করতে হবে, কারণ যেটা সত্য জিনিস, যেটা মানুষের কাছে, যেটা সাধারণ কর্মীর কাছে ভালো লাগে না, সেই কথাটা কিন্তু তারা বলার অধিকার আছে, তারা বলতে পারে। সভায় গড়হাজিরা প্রসঙ্গে মুখ খুলেছেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং। তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি কোর কমিটির অন্যান্য সদস্যদের। ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি। তৃণমূল নেতা নেত্রীদের যেভাবে রাস্তায় গালিগালাজ করছেন, তাই বাধ্য হয়ে তৃণমূলের নেতা কর্মীরা তার বিধায়ক অপদার্থ এবং অনেক বাজে কথা প্রকাশ্যে মাইক নিয়ে তাদের বিটিকে বলছেন। তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়কে সরাসরি চ্যালেঞ্জ দলেরই নেতা। বিধানসভা ভোটের আগে জানিয়ে উত্তরে শাসক দলের কোন্দলের গন্ধ। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। বিমার টাকা হাতিয়ে নিতে নিজেরই সোনার দোকানে চুরির নাটক স্বর্ণ ব্যবসায়ী। নদিয়ার শান্তিপুরে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী। নিজের দোকানে সোনা ও রূপোর গয়না বাড়িতেই সরিয়ে রেখেছিল অভিযুক্ত। নিজের দোকানে শাটার কেটে চুরির গল্প ফাঁদে অভিযুক্ত ব্যবসায়ী। সংবাদ মাধ্যমকে ডেকে দোকানে চুরির অভিযোগও করেন।
পুলিশ তদন্তে নামতেই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। তল্লাশিতে ব্যবসায়ীর বাড়ি থেকে সোনার গয়না উদ্ধার হয়। নিজের দোকানের গয়নার জন্য 1 কোটি টাকার বীমা করিয়েছিল ওই ব্যবসায়ী। চুরির নাটক করে সেই টাকা আদায়ের পরিকল্পনা করেছিল ব্যবসায়ী। পুলিশি জেরার মুখে স্বীকার করেছে অভিযুক্ত। ব্যাংকের 50 লক্ষ টাকার ঋণ শোধ করতেই চুরির পরিকল্পনা করেছিল অভিযুক্ত। অনুমান তদন্তকারী। সিসিটিভি ক্যামেরার এই স্পাই ক্যামেরা থেকে আমরা যেটা দেখতে পারছি অ্যাকচুয়ালি ডিসপ্লে বোর্ডে সোনার দোকানে কোনো সোনা চাঁদি বা রূপা সোনা কোনো কিছুই ছিল না, কোনো গয়না দেখা যাচ্ছিল না। অভিযোগকারী এবং তার বাবা স্বীকার করলেন যে এটা একটা মিথ্যা স্টেটমেন্ট দিয়েছে এবং এইরকম সোনা তারা চুরি হয়নি, আগের দিন তারা বাড়িতে নিয়ে চলে এসে তদন্ত করে আমরা যতটুকু দেখতে পেলাম যে ভেরি রিসেন্ট আপনারা দেখছেন এই যে 1 কোটি টাকার মতো এর একটা ইন্স্যুরেন্স কভারেজ আছে আর প্রায় 50 লাখ টাকার মতো ওর একটা ব্যাংকের লোন আছে। কি উদ্দেশ্য আছে আমরা সেটা আরেকটু তদন্ত সাপেক্ষ আছে। লিমা, আজ মালদা স্টেশনে যে ছবিটা ছিল না, সেটা দেখলে কারোর মনে হতেই পারে যে টাইম মেশিনে চড়ে তিনি বোধহয় পিছনে ফিরে গিয়েছেন। 1-2 দশক নয়, বেশ কয়েকটা দশক। সন্তান কোণে দৌড়চ্ছেন মা, পড়িমড়ি করে ছুটছেন প্রবীণ, মোবাইলে ছবি তোলার জন্য হুড়োহুড়ি। কংগ্রেস ফেরত মৌসম নূর মালদায় পা দিতেই বাঁধ ভাঙা ভিড়। ভোটের আগে গৌরবঙ্গের রাজনীতিতে কি মৌসম বদলের ইঙ্গিত? আটের দশক গৌর এক্সপ্রেস পেলেন মালদহবাসী। কয়েকদিন পর মালদায় ফিরে প্রায় জনতার কাঁধে চেপে স্টেশন থেকে কোতোয়ালি ফিরেছিলেন রেলমন্ত্রী বরকত গনি খান চৌধুরী। অতীতের সেই ফ্রেমই যেন ফিরে এলো শনিবার। বরকত সাহেবের ভাগ্নি মৌসম বেনজির নূরকে দেখতে মালদা টাউন স্টেশনে ভিড় জমল দেখার মতো। উত্তর মালদা, দক্ষিণ মালদার বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন মালদা টাউন স্টেশনে। শুধু তাই নয়, অধিকাংশ মানুষ ভেতরে ঢুকে পড়েছেন। পরিস্থিতি এমন হয় যে ট্রেন থেকে মৌসম নূর প্রায় নামতে পারছিলেন না। তো দূর থেকে এসছেন কাকে দেখতে? মৌসুমের জন্য? হ্যাঁ, মৌসুমের জন্য এসছেন? মৌসুমের জন্য আমরা সব মৌসুমীকে স্বাগত জানার জন্য এসেছি। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মৌসম। পুরনো দলে যোগ দিয়ে শনিবার ফিরলেন মালদায়। তাকে এক ঝলক দেখার জন্য উৎসুক মানুষের ভিড়। কংগ্রেসের নেত্রীকে স্বাগত জানাতে সেই ভিড়ের শরিক হলেন বহু তৃণমূল কর্মীও। তৃণমূলের কর্মী আপনি? হ্যাঁ। তাও মৌসুমের জন্য চলে এসছেন? হ্যাঁ। ভিড়ের বহর দেখে মৌসুমেরও চোখের কোণ চিকচিক। গলায় 6 বছর আগে কংগ্রেস ছাড়ার আক্ষেপ। তৃণমূলে যাওয়াটা কি কোথাও ভুল হয়েছিল? কোথাও না কোথাও তো নিশ্চয়ই একটা গ্যাপ হয়েছিল আমার পক্ষ থেকে, সেটা আমি এখন ফিল করতে পারছি। মানে ওখানে যাওয়াটা? হ্যাঁ। দিল্লিতে কংগ্রেসে যোগদানের পরও তৃণমূলের প্রশ্নে তেমন আক্রমণাত্মক ছিলেন না মৌসম। এদিন ভিড়ের বহর দেখে মৌসুমও কি মুখ খুললেন অবশেষে? কোতোয়ালিতে পা দিয়েই 26-এর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলকে। এখন মানুষ একটা পরিবর্তন চাইছে। আমি প্রত্যেকটা বিধানসভায় কাজ করব, প্রত্যেকটা সিটে আমরা আশা করব যে কংগ্রেস জিতবে। মানবী রতুয়া, হরিশ্চন্দ্র, চাঁচল। 2021-এর জনগণনা অনুযায়ী মালদায় প্রায় 52% মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস। কিন্তু মুখ্যমন্ত্রীর বরাবরের আক্ষেপ ছিল মালদার জন্য অনেক কিছু করলেও ভোট পায় না তৃণমূল। মৌসুমকে জেলা সভানেত্রী করার পর গত বিধানসভা নির্বাচনে সেই আক্ষেপ কিছুটা মেটে। 2021-এ মালদার 12টি বিধানসভার মধ্যে 8টিতেই জয়ী হয় তৃণমূল, আর 4টিতে বিজেপি। পরবর্তীতে জেলা সভাপতি বদলাতেই 2024-এর লোকসভা ভোটে ফের ধাক্কা। মালদার 2টি লোকসভাতেই পরাজিত তৃণমূল। বিধানসভা নিরিখে 12টির মধ্যে 6টিতে বিজেপি ও 6টি আসনে এগিয়ে কংগ্রেস। মৌসুম বদলের পরে সবচেয়ে বড় প্রশ্ন, 26-এর ভোটে মালদায় কেমন হবে শাসক দলের পারফরমেন্স? কংগ্রেস ভালো করবে ইলেকশনে। মালদা হচ্ছে কংগ্রেসের মাটি ঘাঁটি, আমাদের বড় আশা আছে মালদাতে। ক্ষুব্ধ বহু তৃণমূল কর্মীরাও কি আজকে হাজির? সংগঠন বেড়ে গেছে মালদাতে, এটা নিয়ে সবাই খুশি। এখানে ভোটে মমতা ব্যানার্জির নামে, মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির নামে এখানে ভোট হয়। কোনো ব্যক্তিকেন্দ্রিক ভোট এখানে হয় না। মালদার মানুষ 2026 সালের নির্বাচনে প্রমাণ করে দিবে যে মালদা তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। বরকত মানে আশীর্বাদ। মালদায় ভোটে মানুষের বরকত পেতে শাসক বিরোধী নির্বিশেষে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা প্রণাম জানিয়ে আসেন
বরকত গনি খান চৌধুরীর সমাধিতে। বরকতের প্রিয় ভাগ্নি মৌসুম কি বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার কংগ্রেসের জন্য বরকত নিয়ে আসবেন? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। 1929 সালের 10ই জানুয়ারি বেলজিয়ামের এক সংবাদপত্রে তার জন্ম। কিন্তু সাংবাদিকরা কবে আর শুধুমাত্র কাগজ পেনে আটকে থেকেছে বলুন? টিনটিনও থাকেননি, চলে এসেছিলেন ভারতে। এবার বাংলাতেও চলে এলেন। দা রসগোল্লা খেতে নয়, তবে কোনো এক রহস্যের সন্ধানে তো বটেই। ফারাওয়ের চুরুট রহস্য ভেদ করতে টিনটিন এসেছিল ভারতে। গাইপাজামার রাজার অতিথি হয়ে এসেছিল সে। এসেই দেখছে ভোটমুখী বাংলায় কয়লা পাচার মামলায় ইডির তদন্ত নিয়ে কি হুলস্থুল কাণ্ড। এর থাকলে হয়তো এই অধ্যায়ের নামই দিতেন কালো হীরের দেশে কিংবা পেন ড্রাইভের অতলে। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। গদ্দারের থ্রুতে টাকা দেয়, সাথে আছে এক জগন্নাথ। আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। তা ওই ঝুলিতে পেন ড্রাইভে কি আছে? ভোটের ব্রহ্মাস্ত্র? বাংলার তামাম সাংবাদিক কুলের মতো ভাবনায় পড়েছে টিনটিনও। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। কয়লা পাচার মামলায় মুখ্যমন্ত্রীর এত বড় অভিযোগ, পাল্টা চ্যালেঞ্জ শুনেছেন বিরোধী দলনেতাও, পাঠিয়ে দিয়েছেন আইনি নোটিশ। দেখছে শুনছে টিনটিন। এবারও ভোটের আগে মুখ্যমন্ত্রীর মুখে পেনড্রাইভের কথা শুনে টিনটিনের কপালে ভাঁজ। ইডি কি এবার তাহলে তদন্তের স্বার্থে ওই পেনড্রাইভ চাইবে? না হলে রহস্যভেদ হবে কি করে? বাইরে বের করে দিই না। ভোট যত কাছে আসবে তত দিল্লির হানা বাড়বে এবং তারপর সেই হানা পর নেগোসিয়েশন বাড়বে। আইপ্যাককে যা চিনি জানি আমরা বলে দিই স্যার, আর ইডি শুরু করে শেষ করে না। এখন আপনি বলবেন টিনটিন কি গোয়েন্দা নাকি? এ কাজ তো ইডির। ঠিকই বলেছেন, টিনটিন গোয়েন্দা নয়, সাংবাদিক। আমাদের মতো পর্দার পিছনের সত্য খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরাই তার কাজ। যেমন সবাই এখন জানতে চান কি আছে সবুজ ফাইলে, আর পেন ড্রাইভেই বা কি আছে। আসলে বাঙালির প্রতি টিনটিনের বাড়তি দায়িত্ব আছে। দুনিয়া ঘুরে ভারতে আসার পর সব ভারতীয় ভাষার মধ্যে প্রথমে বাংলা ভাষাতেই অনুবাদ হয়েছিল টিনটিনের। শুধু সেই নয়, কুট্টুস, ক্যাপ্টেন হ্যাডক, নেস্টর, প্রফেসর ক্যালকুলাস, জনসন রনসন থেকে কোকিল কণ্ঠী বিয়াঙ্কা কাস্তাফিওর সবাইকে বাংলা শিখিয়েছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাই টিনটিন দিনে দিনে হয়ে উঠেছে বাঙালির ঘরের ছেলে, আদর্শ সাংবাদিক। রাষ্ট্রের চাবুক, শাসকের রক্তচক্ষু, মাফিয়ার মেজাজ, সমাজের অন্ধকার, কোনো কিছুই তার সত্যানুসন্ধানে বাধা তৈরি করতে পারেনি। কেন জানেন? কারণ টিনটিনের দায়বদ্ধতা একমাত্র সাধারণ মানুষের প্রতি। তাই ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি কিংবা জয়ন্ত মানিকের মতো ইডি, সিবিআই, সিআইডি, কলকাতা পুলিশ কারো সঙ্গেই কোনো বিবাদ নেই টিনটিনের। আমাদের সঙ্গেও কোনো প্রতিযোগিতা নেই। হ্যাপি বার্থডে টিনটিন, আসছে বছর আবার এসো, পারলে রহস্য ভেদ করে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না।